নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আমরা পাঠ করছি শ্রদ্ধেয় সাহিত্যিক সমরেশ মজুমদারের উপন্যাস কুলকুণ্ডলিনী। গত কয়েকদিনে আমি আপনাদের উপন্যাসটির প্রথম 3টি পর্ব পাঠ করে শুনিয়েছি। আজ শোনাব উপন্যাসটির 4র্থ পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে গল্পে ফিরি। শুরু হচ্ছে সমরেশ মজুমদারের উপন্যাস কুলকুণ্ডলিনী 4র্থ পর্ব। আজ শোনাব 4র্থ পরিচ্ছেদ অষ্টমী। উপন্যাসটি প্রাপ্তবয়স্কদের জন্য। তুমি কোথা হইতে আসিয়াছ তাহা কেহ জানে না, তুমি কোথায় যাইবে তাহাও জানা নাই। শুধু মধ্যবর্তী সময়টুকু তোমার খেলিবার কারণে নির্দিষ্ট। এই খেলিবার সময়টুকু কতখানি তাহাও ঘোষিত নয়। তোমার কাজ শুধু খেলিয়া যাওয়া। এই খেলা কি? সুখ দুঃখ, কান্না, হাসি, গ্রহণ, বর্জন ইত্যাদি মানব জীবনের যাবতীয় কর্ম করিয়া যাওয়ার নামই খেলা। কোনো কোনো উচ্চমার্গের মানুষ এই খেলাকে পূজার পর্যায়ে লইয়া গিয়াছেন। বোধনে যার শুরু, বিসর্জনে তার শেষ। বেশিরভাগ মানুষই জাগতিক সুখ দুঃখে কাতর হইয়া আমার আমার বলিতে বলিতে আবিষ্কার করে তাহার খেলা শেষ। তখন আফসোস করিবারও সময় থাকে না। বহু পূর্ণ জীবনের সুকর্মফলে তুমি মানব জীবন প্রাপ্ত হইয়াছ, ইহাকে অবহেলায় নষ্ট করিও না। এখন সন্ধেবেলা। গঙ্গার উপর দিয়ে ফুরফুরে বাতাস বয়ে যাচ্ছে। রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে প্রবর ওই বাণী শুনছিল। একজন বয়স্ক মানুষ কপালে চন্দন আঁকা উপস্থিত শ্রোতা ভক্তদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। গঙ্গার ধারে সান্ধ্য অবসরগুলোতে যেসব ধর্মসভা বসে, এটি তারই একটি। প্রবরের শুনতে বেশ মজা লাগছিল। শ্রোতাদের সে ভালো করে খুঁটিয়ে দেখেছে। এদের অধিকাংশই 70 পেরিয়ে গেছেন। সংখ্যায় বৃদ্ধ এবং বিধবারাই বেশি। তার কেবলই মনে হচ্ছিল অধিকাংশই ওই বাণীর মর্ম বুঝছেন না, অথচ মাথা নিচু করে ভক্তি ভরে শুনে যাচ্ছেন। এদের আর খেলার সময় বেশি নেই, অতএব অবহেলায় নষ্ট করার সুযোগও নেই। তবু বক্তা এদের সেই উপদেশ দিচ্ছেন, যেন ভিখারিকে কয়েক হাজার টাকা নিয়মিত রোজগারের পর কিভাবে খরচ করলে বেহিসাবি বলা হবে না সেই শিক্ষা দেওয়া। তার মজা লাগছিল আরও একটি কারণে। যার শুরু এবং শেষ জানা নেই কারো, তাকে নিয়ে এত দুশ্চিন্তা কেন পণ্ডিতদের? মহাত্মা গান্ধী এবং নাথুরাম গডসে এখন কোথায় কি করছেন তা কি কেউ বলতে পারবেন? সেই ছেলেবেলায় যেসব পাঠ শিশুকে দেওয়া হয় তাই তো যথেষ্ট। ভালোভাবে থাকবে, কারোর সঙ্গে ঝগড়া করবে না, সবাইকে মিত্র ভাববে, কারো দুঃখের কারণ হবে না। এই উপদেশ বাল্যকালে হলেও মানুষ বিশ্বযুদ্ধ থেকে শুরু করে প্রতিবেশীর সঙ্গে কাক তাড়ানো, চিৎকার ঝগড়া করতেও দ্বিধা করে না। উপদেশে যখন সারা জীবন কাজ হয় না, তখন জীবনের শেষে এসে ওই একই কথা অন্যভাবে শুনে কি উপকার হবে? কাজ করার দিন তো ফুরিয়েই গেছে। প্রবরের মনে হলো এই লোকগুলো খুব ভয় পেয়েছে। এতদিন যে যার জীবনযাপন করে এসে মৃত্যুর ছায়া দেখে বা সমবয়সীদের মরে যেতে দেখে অসহায় বোধ করছে এবং তাই একটা ছাতার সন্ধান করছে। আর এই ছাতার নাম হলো ঈশ্বর। এই সময় ঈশ্বরের নাম গান করলে, পবিত্র বাণী শুনলেই যেন পরলোকের জিনিসপত্র কেনার জন্য তহবিল ভারী হয়ে যাবে। অথচ পরলোক বলে কিছু আছে কিনা তাই তো কারো জানা নেই। কে যেন বলেছিল যে জীবন হলো পেঁয়াজের মতো, দিন যাচ্ছে আর তুমি পেঁয়াজ ছাড়িয়েই যাচ্ছ।
কর্মফলের পরিণতি শূন্য। প্রতিটি মানুষ শূন্যের জন্য পরিশ্রম করে যায়। প্রবরের ইচ্ছে হচ্ছিল বক্তা এবং শ্রোতাদের এইসব কথা চিৎকার করে বলে। সে দেখল বক্তার একজন সহকারী ঘুরে ঘুরে দান গ্রহণ করছে, অর্থাৎ এই দানের ওপরেই বক্তার সংসার চলবে। ভবিষ্যতের ভয় দেখালে যদি বর্তমান সুস্থির হয় তবে ভদ্রলোক নিশ্চয়ই সেই ব্যবসা করতে পারেন। এই সময় গান বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে। প্রবর গানের দিকে তাকালো। পরমা সুন্দরী বলতে ঠিক কি বোঝায় তা প্রবর জানে না, কিন্তু গানের দিকে তাকালেই তার মন ভরে যায়। এখনো গান পূর্ণ যুবতী নয়, তরুণ বয়সের চাঞ্চল্য এবং কিছুটা শীর্ণতা আছে। তা হোক, কিন্তু পথ চললেই সবার চোখ ওর দিকেই ঘুরে আসে। প্রবর বলল, কেন, আর একটু থাকি না? কেন, তোমার এসব শুনতে কি ভালো লাগছে? মজা লাগছে জানো, মানুষ সব সময় কিছু না কিছু দিয়ে নিজেকে ভুলিয়ে রাখতেই ভালোবাসে। আর তুমি ওই শুনে নিজেকে ভোলাচ্ছ, তাই তো? আমি নই, ওই ওরা। আচ্ছা বেশ, অনেক হয়েছে। আমাকে এই বাগবাজার থেকে এখন সাউথার্ন পার্কে যেতে হবে। কটা বাজলো খেয়াল আছে? প্লিজ আর দেরি করো না, চলো। গান প্রবরের হাত ধরে আলতো করে টানল। প্রবর হাসল। আচ্ছা ধরো, আজকে যদি আমরা ফিরে না যাই? মানে ধরো আমরা যদি আজ এখান থেকে হারিয়ে যাই। তারপর কাগজে বের হলো যে একজন হাউস সার্জনের সঙ্গে এমএ পাঠরতা এক তরুণী উধাও। কদিন খুব হইচই হলো, তারপর সবাই চুপচাপ হয়ে যাবে। কি বলো, কেমন হয়? গান এ কথার কোনো জবাব না দিয়ে আচমকা হাঁটা শুরু করলো। গঙ্গার ঘাটের মানুষজন এখন জায়গায় জায়গায় ধর্মালোচনা শুনছে, মাইকে ভক্তিগীতি হচ্ছে, অথচ একটা পচা গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। নাকে রুমাল চাপা দিয়ে হনহনিয়ে হাঁটছিল গান। প্রবর একটু দৌড়েই তার পাশে পৌঁছে গেল। এই চক্ররেলে যাই, চলো। তুমি যাও, আউটরাম ঘাট থেকে এই সময় আমি কিছুতেই বাস ধরব না। বাহ, আমি সঙ্গে থাকলেও না? গান জবাব দিল না। ওরা ততক্ষণে ট্রেন লাইনের উপর এসে দাঁড়িয়েছিল। গান বলল, আচ্ছা, এই রকম জায়গায় কেউ বেড়াতে আসে? তোমার মাথা ঠিক আছে তো? আচ্ছা বাবা, আচ্ছা, ক্ষমা চাইছি আমি। আসলে কি জানো, এই বাগবাজারের গঙ্গার ধার, শীতল বাতাস, এইসবের গল্প এতদিন আমি এত শুনেছি যে ভেবেছিলাম বেশ একটা রোমান্টিক ব্যাপার হবে। অদ্ভুত, সত্যি। এই মনে হচ্ছে ট্রেন আসছে, চলো চলো। চটপট দুটো টিকিট কিনে নিয়ে এলো প্রবর। প্ল্যাটফর্ম একদম ফাঁকা। বিরাট লম্বা প্ল্যাটফর্মে গুনলে জনা দশেকের বেশি মানুষ দেখা যাবে না। পাশাপাশি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রবর বলল, কলকাতার ভেতরে এমন একটা জায়গার নাম তুমি বলো তো, যেখানে একটু ভদ্রভাবে বেড়ানো যায়? গড়ের মাঠ কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়াল? শুনলেই তো এসব হাসি পায়। তাই ভাবলাম এদিকের গঙ্গার ধার হয়তো খারাপ লাগবে না। গান এতক্ষণ পরে হাসল, বলল, বেড়ানোর নিশ্চিত জায়গা নির্জনতায় নয়, জনতায়। অর্থাৎ? অর্থাৎ অর্থাৎ ধরো, আমরা যদি কোনো বিরাট রাজনৈতিক দলের বিশাল কোনো মিটিংয়ে বসে গল্প করি, তাহলে কিন্তু কেউ আমাদের বিরক্ত করবে না, আবার ছুরি দেখিয়ে আমাদের কাছে টাকাও চাইবে না, 1 পয়সা খরচও নেই। প্রবর হেসে ফেলল। কদিন আগেই এইরকম একটা ঘটনা ঘটেছে। আউটরাম ঘাট থেকে বাস ধরবে বলে ওরা হাঁটছিল ইডেনের পাশের রাস্তা দিয়ে। হঠাৎ দুটো ছেলে অন্ধকার থেকে ছিটকে সরে এলো সামনে। বলল, পকেটে যা আছে দিয়ে দিন, নইলে কিন্তু ফাঁসিয়ে দেব। প্রবর বলেছিল, পকেটে থাকলেই কি দিতে হবে নাকি? ছেলেটা অদ্ভুত গলায় বলেছিল, প্রেম করতে এসেছেন আর ট্যাক্স দেবেন না? হ্যাঁ, দিন দিন। ঠিক সেই সময় একটা পুলিশের জিপ দুর্ঘটনা চক্রে ওই রাস্তায় এসে পড়ায় ছেলেগুলি যেভাবে এসেছিল
ঠিক সেইভাবেই হাওয়া হয়ে যায়। জিপটা পাশে এসে থামে এবং অফিসার জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, কি হয়েছে কি? গান পুলিশ দেখে ভরসা পেয়ে এগিয়ে গিয়ে ঘটনাটা তাদের জানায়। অফিসার জিজ্ঞাসা করেন, এত রাত্রে আপনারা এখানে কি করছিলেন? প্রবর জবাব দিয়েছিল, স্যার, রাত তো এখনো বেশি হয়নি, মাত্র 7:30 বাজে। আমরা একটু এখানে বেড়াতে এসেছিলাম, বাস ধরবো বলে এখন আমরা যাচ্ছি। অফিসারটি বলেছিলেন, এত জায়গা থাকতে শেষ পর্যন্ত এইখানে বেড়াতে এসেছেন কেন? এমনি, এই নিলিবিলি বলে। নিলিবিলির ধান্দা কেন আপনাদের? হ্যাঁ, কে হন আপনারা? অফিসারের গলা এখন অন্যরকম। প্রবর জবাব দিয়েছিল, আমরা বন্ধু। বন্ধু? বাপস রে, থানায় চলুন, কি রকম বন্ধুত্ব তা আমিও দেখব। গলায় এবার সোজা হুকুম। গান প্রতিবাদ করেছিল, বলেছিল, থানায় কেন যাব স্যার? আমরা তো কোনো অপরাধ করিনি। আপনি ভারী অদ্ভুত লোক তো, যারা ছুরি দেখালো তাদের কিছু না বলে উল্টে আমাদেরই থানায় নিয়ে যেতে চাইছেন। কি নাম আপনার? কোন থানা? আসুন, আপনি থানায় গিয়ে সেসব জানতে পারবেন। এই, এদের তোল গাড়িতে। অফিসার হুকুম করা মাত্র দুজন সেপাই জিপ থেকে নেমে এলো। প্রবর বুঝতে পারছিল একটা বড় ঝামেলায় পড়তে যাচ্ছে। সে এগিয়ে গিয়ে অফিসারকে বলেছিল, স্যার, আপনি কিন্তু একটা বড় বিপদের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছেন। ও একজন বড় ডিআইজির ভাইজি, সেটা কি আপনি জানেন? অফিসার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সে কি? কথাটা আগে বলবেন তো। এই, উঠ যাও গাড়ি মে, চলো চলো চলো। হুকুম শোনা মাত্র দুজন সেপাই আবার গাড়িতে উঠে পড়ল। জিপটা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল সামনে থেকে। বাস স্ট্যান্ড পর্যন্ত চুপচাপ হেঁটে এসেছিল গান। তারপর জিজ্ঞাসা করেছিল, তুমি লোকটাকে ঠিক কি বললে বলো তো? ওরকম বদলে গেল কেন? প্রবর হেসে সত্যি কথাই বলেছিল, আর সঙ্গে সঙ্গে রেগে গিয়েছিল গান। তুমি ওই মিথ্যা কথাটা কেন বললে? ছি, এমন অন্যায়ভাবে থানায় নিয়ে গিয়ে ও কি করতো আমাদের? দেশে কি ন্যায় বিচার বলে কিছুই নেই? ওকে আমি বুঝিয়ে দিতে পারতাম যে ও অন্যায় করছে, বাড়িতে ফোন করতাম, কাগজের অফিসারকে জানাতাম, তা না করে তুমি এইসব বললে। আর লোকটা যদি এসব কিছুই করার সুযোগ না দিয়ে সারা রাত লকআপে রেখে দিত, তাহলে কি হতো? গান থতমত খেয়ে গেল। তারপর শান্ত গলায় বলেছিল, তাই না হয় থাকতাম, কিন্তু রাতটা তো একসময় সকাল হতো, তাই না? ভুতুড়ে ছবির মতো একটা লম্বা ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। 10 জন যাত্রী উঠে গেল নিঃশব্দে, কেউ নামল না। বাগবাজার থেকে আউটরাম ঘাট। প্রবর আর গান তাদের কামরায় উঠে পড়ল। উঠে গান বলল, এ মা, একটাও লোক নেই। কেন, আমাকে কি তোমার লোক বলে মনে হচ্ছে না? গান কাঁধ নাচালো। বাজে বকো না তো, এরকম ফাঁকা কামরায় যাওয়া যায় নাকি? প্রবর হেসে বেঞ্চিতে বসল। মানুষ বড় অদ্ভুত প্রাণী, বুঝলে? কামরায় ভিড় দেখলে বিরক্ত হয়, আবার ফাঁকা কামরা দেখলেও অস্বস্তিতে পড়ে যায়। কিন্তু ম্যাডাম, পুরো গাড়িটাই যে খালি। ওই লোকগুলো যেখানে উঠলো সেখানে চলো। কেন এ কথা বলছো বলো তো? আরে আশ্চর্য, কেউ যদি এসে একটা ছুরি নিয়ে সামনে দাঁড়ায় তাহলে কি হবে বুঝতে পারছো? কি আবার হবে? আমার পকেটে 30 টাকা আছে আর এই ঘড়িটা। আর তোমার সম্পত্তি কত? বাজে বকো না, মেয়ে দেখলে অন্য কিছু তো করতে পারে। অগত্যা প্রবর উঠল এবং তখনই ট্রেনটা ছেড়ে দিল। গান বলল, যা। প্রবর এগিয়ে গিয়ে দুটো দরজাই ভেতর থেকে বন্ধ করে দিল। এখন খুলে না দিলে কেউ তাদের আক্রমণ করতে পারবে না। গান জানলার ধারে গিয়ে বসতেই সে পাশে এলো। কি ম্যাডাম, এবার মন ঠান্ডা হয়েছে তো? সে বাইরে তাকাতেই চলমান ট্রেন থেকে গঙ্গা দেখতে পেল। বলল, বাহ, ফ্যান্টাস্টিক। এরকম দৃশ্য যে দেখতে পাবো তা ভাবিইনি। গানেরও এতক্ষণ ভালো লাগছিল।
প্রবর তার কাঁধে হাত রেখে বলল, একটা গান শোনাও না গো। মানে পাগল নাকি? কেন পাগল হব কেন? এরকম একটা রোমান্টিক পরিবেশ, ঠিক যেন সিনেমার মতো। এখানেই তো গান দারুণ জমবে। কলকাতার অন্য কোথাও ঘরের বাইরে তুমি আমাকে গান শোনাবার চান্সই তো পাবে না। একটু আগে আফসোস করছিলাম, কিন্তু কলকাতার প্রেমিক প্রেমিকারা এই ট্রেনটির খবর যে কেন পায়নি কে জানে। কথাগুলি বলে প্রবর একটু ঘনিষ্ঠ হলো। গান বলল, সরে বসো। কেন? আমার অস্বস্তি হচ্ছে, বাইরেটা দেখতে দাও তো ভালো করে। প্রবর এবার গানকে জড়িয়ে ধরতেই সে বলে উঠল, আহ কি করছো কি? জানলা খোলা, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আরে বাবা, রানিং ট্রেনের ভেতরে কি হচ্ছে বাইরে থেকে তা ভালো করে বোঝা যায় নাকি? এই সময় ট্রেনের গতি স্লথ হলো। শোভাবাজার স্টেশনটি আসছে। গান উঠে দাঁড়ালো। চটপট চলো, বেশিক্ষণ হয়তো ট্রেন এখানে দাঁড়াবে না। গানকে দরজা খুলে নামতে দেখে প্রবর তাকে অনুসরণ করল। দুটো কামরা পরেই জনাপাচেক মানুষ বসে। সেখানে উঠে গান বলল, বাপ্পা বাঁচা গেল, নাও বসো। প্রবর বলল, মেয়েদের দেখলে যারা অন্য কিছু করে, তুমি কি তাদের দলে আমাকেও ফেলে দিলে নাকি? মানে? গান অবাক হয়ে তাকালো। দরজা বন্ধ করার পর ওই আগের কামরাটায় বাইরে থেকে তো অন্য কোনো বিপজ্জনক আশঙ্কা ছিল না, কিন্তু তুমি নিশ্চয়ই আমাকে ভয় পেয়েছিলে, তাই না? তাই এখানে পালিয়ে এলে। প্রবর অন্যদিকে মুখ ফেরালো। কেন, আমরা তো আগেই কামরা চেঞ্জ করতে চেয়েছিলাম। অত প্যাচালো বুদ্ধি আমার নয়, বুঝলে? তাহলে আমার বুদ্ধিই প্যাচালো। তাই? কেন, এখানে বসে আমার সাথে কথা বলতে তোমার কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ওই লোকগুলো সিনেমা দেখার মতো ড্যাবডেবিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আসলে ওই নির্জন কামরায় তুমি আমাকেও ভয় পেয়েছিলে। না মশাই, মোটেও নয়। আমি অশোভন কিছু করতে চাইনি। অশোভন? প্রবর রেগে গেল। আমরা পরস্পর মিশছি প্রায় 5-6 বছর ধরে, দুজনে দুজনকে ভালোবাসি। এই সম্পর্ক নিয়ে যদি তোমাকে জড়িয়ে ধরে আদর করি, তাহলে সেটা তোমার কাছে অশোভন ব্যাপার হবে? পৃথিবীর সব মানুষ তাহলে অশোভন ব্যাপার করে, তাই তো? কারা কি করে তা আমি জানি না, তবে সবকিছুর জন্য একটা পরিবেশ, জায়গা এসব তো চাই। কসাইয়ের দোকানে মাংস কিনতে গিয়ে তুমি নিশ্চয়ই একটা বাচ্চাকেও আদর করবে না? তুমি যে এত রক্ষণশীল তা কে জানতো? রক্ষণশীল অনেক ভারী কথা, বুঝেছ? এটা হলো রুচির প্রশ্ন। বেশি মাত্রায় রুচি রুচি করা মানে তো মোমের পুতুল হয়ে থাকা, রক্তহীন। গান আর কথা বাড়ায়নি। একসময় ওরা ইডেন গার্ডেনের স্টেশনে পৌঁছে গেল। ট্রেন থেকে নেমে মনে হলো একটা জমজমাট জায়গায় যেন আসা গেল। প্রবর ট্যাক্সি ধরতে ছুটছিল, কিন্তু গান তাকে বাধা দিল। বলল, আমি বাসেই চলে যাব, তোমাকে আর অত দূর যেতে হবে না। কিন্তু বাসে তো অনেক সময় লাগবে। না না, রাত্রে বাস বেশ জোরে ছোটে। ও আচ্ছা, তার মানে ট্যাক্সিতেও তুমি আমার পাশে একলা বসতে চাও না, তাই তো? দেখো, তুমি কিন্তু নিজেই কথা তৈরি করছো। তাছাড়া আর কি, তোমার দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে বলে খানিক আগে ছটফট করছিলে। ট্রেন থেকে নামা মাত্র সেটা আর তোমার মাথায় নেই? আমাকে তুমি কি ভাবো? হ্যাঁ শোনো, এত রাত্রে আমি ঝগড়া করব না, কিন্তু এই প্রশ্নটার জবাব তোমাকে আমায় দিতেই হবে। ওই বাসটায় উঠলে আমি বড়জোর ট্যাক্সির 5 মিনিট আগে পৌঁছবো, কিন্তু ট্যাক্সিতে গেলে তার 20 গুণ বেশি খরচ হবে। আমি একা তো অত রাত্রে ট্যাক্সিতে উঠবো না, তাই তুমি আবার উল্টো পথে সঙ্গে যাবে, আবার ফিরবে, কিন্তু এটা তো বাস্তব নয়। আচ্ছা তাই নাকি? তাহলে অন্যদিন যখন ট্যাক্সিতে করে পৌঁছে দিয়ে আসি, তখন এই চিন্তাটা তোমার কোথায় থাকে? তখন তো বাস্তবের কথা বলো না তুমি। আজ আমার মন ভালো নেই, তাই বললাম। প্রায় দৌড়েই চলন্ত বাসে উঠে পড়ল গান। হতাশা বিরক্তিতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল প্রবর। প্রতিদিনের মতো মিলিয়ে যাওয়ার আগে গান হাত নাড়ল কিনা দেখল না, অথচ এই মুহূর্তে ওই রকম করা তাদের নিয়মিত অভ্যেস ছিল। ভিড়ের জন্য হাত নাড়তে পারেনি বলে একদিন গান বাস থেকে নেমেও এসেছিল, অথচ আজ
আজ তারা দুজনে সেরকম কিছুই করল না। বাড়িতে ফেরার সময়টা আজকাল এক থাকে না, তবে কখনোই 11টার ওপারে ফেরে না প্রবর। পারমিতার শরীর ঠিকই আছে, 50-এর অনেক নিচে তার বয়স, কিন্তু দেখলে 40 পেরিয়েছে কিনা সন্দেহ হয়। এখনো চুল পাকেনি, দ্বিতীয় চিবুকও দর্শন দেয়নি, তবে শরীরের কিছু অংশ ঈষৎ ভারী হয়ে পড়েছে। তুলনায় প্রবালের বয়স অনেক বেশি বেড়েছে, বেশ স্লথ হয়ে পড়েছে সে। মধ্যদেশ এমন বিস্ফারিত যে বন্ধুরা উপদেশ দিচ্ছে ব্যাঙ্গালোরের হেলথ ক্লিনিকে গিয়ে তার ওজন কমিয়ে আসতে। ভুঁড়ি বেড়ে যাওয়ায় উঠতে বসতে অসুবিধা হয়, হাঁটুতেও ব্যথা জন্মেছে, পেটের গোলমালও ভুগছে সে। মাঝে মধ্যেই অসুখ হওয়াতে মেজাজ তার বেশ খিটখিটে হয়ে গেছে। মনোরমা এখনো জীবিত, কিন্তু তিনি বিছানা থেকে একলা নামতে পারেন না। আগে তাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাওয়া হতো, এখন সেটা বিছানাতেই করানো হয়। দিন রাতের আয়া রাখা হয়েছে তার জন্যে, সুতরাং মনোরমার সেই সুস্বাস্থ্য আর নেই। শিরনা ওই বৃদ্ধার সঙ্গে দেওয়ালে টাঙানো মনোরমার ছবির কোনো মিল নেই, কথাও বলেন চি চি করে। তার নার্ভের কার্যক্ষমতা প্রায় নেই বললেই চলে। রাত 10টায় যখন প্রবর বাড়িতে ফিরল, তখন পারমিতা দরজা খুলে বলল, কি রে, এত দেরি হলো? আজ তো বিকেলে তোর হসপিটালে ডিউটি ছিল না। কেন, দেরি কোথায়? মাত্র তো 10টা বাজে। আশ্চর্য, অন্য দিনের সঙ্গে আজকের তফাৎটা কোথায় সেটা জানিস না? উত্তর না দিয়ে দরজা বন্ধ করল প্রবর। তার মনে পড়ল আজ কমলাদি চলে গিয়েছে। অনেক অনেক বছর চাকরি করার পর আজ থেকে দেশে গিয়ে থিতু হয়েছে সে। মা ওকে আটকাবার কম চেষ্টা করেননি। এর আগেও অনেকবার যাব যাব করেও যেতে পারেননি কমলাদি, কিন্তু এবার তাকে আর ঠেকানো যায়নি। যাওয়ার সময় একটি নতুন কাজের লোক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই লোকেরও সন্ধান পাওয়া যায়নি। অতএব এতদিন বাদে মাকে সংসারের যাবতীয় কাজ নিজের হাতেই করতে হচ্ছে। মেজাজ তাই ঠিক না থাকলে তাকে কোনো দোষ দেওয়া যাবে না। প্রবর জিজ্ঞাসা করল, মা, কাউকে পাওয়া গেল না? না, অত সোজা না, লোক তো প্রচুর আছে, কিন্তু কার পেটে কি মতলব তা জানবো কি করে? রাত দিনের লোক যদি কিছু করতে চায় তাহলে তো তা স্বচ্ছন্দে করতে পারে। তা যদি বলো তাহলে তো কাউকেই রাখা যায় না। কমলাদিকে রেখেছিলে কি করে? বাজে কথা বলিস না টুকলু, ওকে তোর বড় মাসি পাঠিয়েছিল। ওর বোন তোর বড় মাসির বাড়িতে কাজ করত। একটা রেফারেন্স ছাড়া কাউকে কি রাখা যায় নাকি? যা, তুই মুখ হাত ধুয়ে খেয়ে নে। খাওয়ার ইচ্ছে একদম হচ্ছিল না, কিন্তু খেতে হলো। ওর কেবলই মনে হচ্ছিল বাড়িতে পৌঁছে গান নিশ্চয়ই একটা ফোন করার চেষ্টা করবে। করলে সে বাড়িতে ফেরার আগেই হয়তো করেছে, কিন্তু মা যখন নিজে থেকে কিছু বলছে না, তখন আর জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। গান ফোন করলে মা তাকে বলতোই। গানকে মাও পছন্দ করে। চেয়ারে বসে সিগারেট ধরালো প্রবর। আজকাল মাঝে মধ্যেই সে সিগারেট খায়। একটা প্যাকেট কিনলে 5 দিনেও অনেক সময় শেষ হয় না। ঘর অন্ধকার, মনটা খুব খিঁচড়ে রয়েছে। সে জানলার বাইরে তাকালো। সে দেখল প্রমিতা জানলায় দাঁড়িয়ে আছে, চুপচাপ। মেয়েটা সম্পর্কে কোনো খবরই রাখে না সে, আর কোনোদিন আগ্রহও হয়নি। এমনকি এক পাড়ায় থেকেও কখনো রাস্তাতেও দেখা হয়নি। আচ্ছা, খোনা মেয়েদের কি বিয়ে হয়? নিশ্চয়ই হয়, হয়তো প্রমিতারও বিয়ে হয়ে যাবে। কিন্তু গান আজ এটা কি করলো? এত দিন ধরে তাদের মেশাটা কি অর্থহীন? একটু বিশ্বাসও করতে পারল না তাকে। সে শুধু হাত রেখেছিল কাঁধে। চলন্ত ট্রেনের দরজা বন্ধ কামরায় তৃতীয় যাত্রীর অনুপস্থিতিতে একটু জড়িয়ে ধরেছিল, আর ব্যাস, তাতেই গলে গেল রুচির পুতুল। অদ্ভুত ব্যাপার। এর আগে রেস্টুরেন্টের কেবিনে, ওদের বাড়িতে ছাদে ওঠার সিঁড়িতে দাঁড়িয়ে সে গানের হাত ধরেছিল, কিন্তু কই, তখন তো তাকে এমন করতে দেখেনি। কোনো কোনো মেয়ে দেহহীন প্রেমে বিশ্বাস করে,
বেশ একটা প্লেটোনিক ব্যাপার হলে তারা নাকি তৃপ্তি পায়, ওই কাঁঠালের আমসত্ত্ব আর কি। কিন্তু দেহ এবং প্রেম কখনো আলাদা হতে পারে? প্রেমের স্মৃতি নিয়ে যে বেঁচে থাকে তারও তো একটা অবলম্বন দরকার। মমতাজ মারা যাওয়ার পরে শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন যে কারণে। ঠিক আছে, গান যদি এরকমই চায় তাহলে সেও দূরত্ব রাখবে, কিন্তু তাহলে প্রেম প্রেম খেলাটা বন্ধ করা উচিত ওর। হঠাৎ মনে পড়ল সূর্যর কথা। অনেকদিন সূর্যের সঙ্গে দেখা হয়নি। ইতিমধ্যেই একটা মাঝারি চাকরিতে ঢুকে গেছে সে। ইতিমধ্যেই 1 ডজন প্রেম করলেও কারোর সঙ্গেই সম্পর্ক স্টেডি হয়নি। সূর্য তাকে একসময় কিছু অশ্লীল বই পড়িয়েছিল। সেই বইগুলি পড়ার সঙ্গে সঙ্গেই তা মন থেকে সরাতেও পেরেছিল প্রবর। গানের সঙ্গে যোগাযোগ তৈরি হওয়ার পর আর কখনোই ওই বইগুলোর কথা তার মনে আসেনি। তবে কি সেগুলো মনের ভিতরে ঘুমিয়েছিল? শিউরে উঠল প্রবর। ধুর, তা কি কখনো হয়? সে ট্রেনের বেঞ্চিতে বসে গানকে জড়িয়ে ধরতে চেয়েছিল, তার চেয়ে বেশি কিছু তো নয়। কিন্তু গান বলে গেল ওর রুচি আছে এবং তার নেই। প্রবরের চিৎকার করে বলতে ইচ্ছা করছিল যে পাথর বাটি পাথরেরই তৈরি হয়, সোনার নয়। দুটি ছেলে মেয়ে পরস্পরের প্রেমে পড়ে দুজনের দেখা হলেই, আর এই দেখার জন্যে শরীর দরকার, শরীর। প্রবর সিগারেট নিভিয়ে খাটে শুয়ে পড়ল। অদ্ভুত, এই শরীরটা তার নিজের, গানের শরীরটা ওর। হঠাৎ মনে পড়ল গঙ্গার ধারে শোনা সেই কথাগুলি। তুমি কোথা হইতে আসিয়াছ তাহা কেহ জানে না, কোথায় যাইবে তাহাও জানা নাই, শুধু মধ্যবর্তী সময়টুকু তোমার খেলিবার জন্য নির্দিষ্ট। মনে পড়তেই কেমন একটা চিনচিনে অনুভূতি হলো। কিছু একটা যেন মনের গায়ে আঁচড় কাটছে, অথচ সেটা সে ধরতে পারছে না। যেন কোনো কাজ করার ছিল, অথচ মনে আসছে না যে সেটা কি। পরবর্তী সময়টুকু খেলার সময়? কি খেলা? সেই খেলার মধ্যে নিশ্চয়ই প্রেম আছে। তাহলে আর প্রেমেরও সময় নির্দিষ্ট। আচ্ছা, আজ যদি গান বলে 50 বছর পরে সে শারীরিকভাবে মিলিত হবে, তাহলে ব্যাপারটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে না? 50 বছর বেঁচে থাকা যাবে কিনা তাই তো জানা নেই। থাকলেও 70 পেরিয়ে যাওয়া শরীর। আজ ঠাকুমার যে অবস্থা, তাতে কোনো প্রেম তার কাছে আর মূল্যবান বলে ভাবাই যায় না। তাই সময়ের জিনিস সময়ে করে যেতে হবে, যে খেলার যে সময়। চোখ বন্ধ করে শুয়ে থাকল সে। হঠাৎ সেই গঙ্গার ঘাটের বক্তার মুখটা তার মনে পড়ল। এই শরীরটা একসময় ছোট ছিল। তার হামাগুড়ি দেওয়া ছবি মায়ের অ্যালবামে আছে। আজকের এই শরীরটার সঙ্গে কোনো মিল নেই সেই ছবির শরীরের। কখন সে একটু একটু করে যেন পাল্টে গেল। পাল্টে যেতে যেতে একসময় মধ্যবর্তী ওই সময়টুকুও শেষ হয়ে যাবে। এই অবধি ভাবতেই কি একটা অনুভূতি যেন শিরশির করে উঠল। প্রবর কিছুতেই তার অর্থ বুঝতে পারছিল না। কেমন একটা কষ্ট বোধ সারা মনে যেন ছড়িয়ে পড়ছিল। আর এই সময় গানের কথাও তার মনে আসছিল না। প্রতিদিন বিদায়ের আগে তাদের ঠিক হয়ে থাকে যে পরের বার কোথায় এবং কখন দেখা হবে, কিন্তু এবার হয়নি। বিকেলে হাসপাতাল থেকে বেরিয়ে সোজা সাউথ এন্ড পার্কে চলে এলো প্রবর। দরজা খুলল তান। গত বছর বিয়ে হয়ে গিয়েছে তার। বিয়ের পরেই চেহারা বদলে গিয়েছে যেন, ভারী ভরভরন্ত। হাসিটি অবশ্য একই রকমের। তান বলল, আরে তুমি এসো এসো, একটু বাদে সূর্যও আসবে। কবে এলে তুমি? এই তো আজই। এসেই আমি গানকে জিজ্ঞাসা করেছি তোমার কথা। অঞ্জনে এলো বলে জানো তো, আজ খুব জমবে। বাইরের ঘরে বসল প্রবর। কিন্তু গান কোথায়? অঞ্জন তানের স্বামী। প্রেম করেই তাদের বিয়ে। বড় চাকরি করে অঞ্জন, একটু অহংকারী। পাশে বসে তান বলল, প্রবর, বাড়িতে একটা ফোন করে দাও। কেন, কি কারণে? আজ তুমি আমাদের সঙ্গে খেয়ে যাবে। আবার কি কারণে? কোনো কারণ নেই,
অঞ্জন আজ আমাদের বাইরে খাওয়াবে। ও তাই নাকি? তোমার যদি আমার কথা মনে আসতো তাহলে তো আগেই আমাকে ফোন করে খবর দিতে। আহা, সবসময় কি সব কথা মনে থাকে নাকি বলো? অযথা কেন জটিল করে নিচ্ছ? চলো না। প্রবর হাসল। না রে ভাই, আজ বাড়িতে খেতে হবে, বুঝেছ? মায়ের নির্দেশ। কেন? কাজের লোক দেশে গিয়েছে, মাতৃদেবী নিজ হস্তে রান্না করেছেন, তাই। আচ্ছা বেশ, মাসিমাকে তাহলে আমি ফোন করে দিচ্ছি। করতে পারো, উনি না বলবেন না তোমাকে, কিন্তু কষ্ট পাবেন। প্রবর মুখ তুলল। গান কোথায়? তান বসে বসেই চিৎকার করে ডাকল, গান, এই গান। সাদা শাড়ি আর সাদা ব্লাউজ পরে গান ঘরে এলো। ও তুমি কখন এলে? এইমাত্র। প্রবর গম্ভীর গলায় জবাব দিল। তান বলল, দেখ না গান, আজ রাত্রে ওকে খেয়ে যেতে বলছি, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। অসুবিধা আছে নিশ্চয়ই কিছু। প্রবর আরও থিতিয়ে গেল। অনুরোধ করার বদলে গান তার উদাসীনতা দেখালো। এটা মোটেই ভালো লাগছিল না তার। এই সময় ওদের বাবা ঘরে এলেন। আরে এই যে ডাক্তারবাবু এসে গেছেন দেখছি। হ্যাঁ, তা কেমন আছো? তান বলল, বাবা তুমি কিন্তু রোগীর ফিরিস্তি দিতে আরম্ভ করো না। আরে না না, তা কেন করব? তবে আমার মাথায় কদিন ধরে কয়েকটা চিন্তা পাক খাচ্ছে, বুঝলে হে প্রবর। তার একটা হচ্ছে, মানুষের শরীরের কোন কোন অসুখের ওষুধ আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। তুমি বলতে পারো? মনের এই অবস্থায় অন্য কোনো কথা বলার সুযোগ পেয়ে যেন স্বস্তি হলো প্রবরের। আপনার প্রশ্নটা বোধহয় এই রকম হলে ভালো হয় যে কোন কোন রোগ একেবারে নির্মূল করার ওষুধ আবিষ্কৃত হয়নি, তাই না? কারণ কিছু রোগ সারানো যায় না, কিন্তু দমিয়ে রাখা যায় কিছুদিন। কোনো কোনো রোগ শেষ পর্যন্ত থেকে গেলেও মাথা চাড়া দিতে পারে না, আবার কোনোটাকে তো কিছুই করা যায় না। গানের বাবা খুশি হয়ে মাথা নাড়লেন। হ্যাঁ, ঠিক বলেছ তুমি, চমৎকার। তারপর উত্তর শোনার জন্য অপেক্ষা করতে লাগলেন। প্রবর ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, যেমন ধরুন সুগার, ঠিকঠাক ওষুধ খেলে আর নিয়মের মধ্যে থাকলে অনেক কাল কিন্তু রোগটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। একেবারে নির্মূল করার ওষুধ বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি। আবার ব্লাড প্রেশারও কিন্তু ঠিক তাই। রোজ ওষুধ খেয়ে গেলে কম থাকে, আবার বন্ধ করলেই লাফিয়ে ওঠে। তারপর আবার ধরুন এক্সিমা, খুব বাজি রোগ, কিন্তু ওষুধে যদি বা সারে তাহলেও কিছুদিন পরেই কিন্তু আবার অন্য উপসর্গ নিয়ে দেখা দেয়। এর কোনো প্রতিবিধান বিজ্ঞান আজ পর্যন্ত করতে পারেনি। তান বলল, আর ক্যান্সার? ক্যান্সারের কথা তো আমরা সবাই জানি, তবে যেটা জানি না সেটা হলো এখন কিন্তু আমরা এই রোগটার বিরুদ্ধে বেশ লড়াই চালিয়ে যেতে পারি। প্রাথমিক অবস্থায় পেলে সারানো না যাক, বিস্তার অন্তত বন্ধ করা যায়। আবার মেয়েদের শরীরের কিছু অংশে ক্যান্সার হলে আগে তো কিছুই করা যেত না, এখন যাচ্ছে, তারা ভালোভাবে বেঁচেও আছেন। তবে মাঝ পর্বে লড়াইয়ে নামলে কিছুই আর করা যায় না, অন্তত এখনো পর্যন্ত। প্রবর বলল। তানের বাবা বললেন, আরও রোগ নিশ্চয়ই আছে। আমি একটা তালিকা তৈরি করে বরং তোমাকে দেব, বুঝলে? আর হ্যাঁ, একটা কথা তোমায় জিজ্ঞেস করছিলাম। বলছিলাম, তোমরা বিয়ে করছো কবে হে? হ্যাঁ, তোমরা হ্যাঁ না বললে আমি তো তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে যেতে পারছি না। প্রশ্নটি এভাবে আসবে আন্দাজ করতেও পারেনি প্রবর। সে দেখল তান মৃদু হাসছে এবং গান ঘর থেকে বেরিয়ে গেল। নিচু গলায় সে জানালো, আপনার মেয়েকেই জিজ্ঞেস করুন, সে যেরকমটি বলবে তাই হবে। হো, একা আর কি বলবে, তোমরা বরং কথা বলে নাও। হ্যাঁ রে তান। বৃদ্ধ বড় মেয়েকে যেন দায়িত্ব দিয়ে চলে গেলেন ভেতরে। প্রবর তানের দিকে তাকালো। তান জিজ্ঞাসা করল,
প্রবর, তোমাদের কি কিছু হয়েছে? আমার হয়নি, হলে তোমার বোনের হতে পারে। তাই নাকি? কি সেটা? আমি জানি না, ওকেই জিজ্ঞাসা করো। প্রবর কথা শেষ করতেই গান আবার ঘরে ঢুকল। প্রবর, আমাকে কি জিজ্ঞাসা করতে বলছো তুমি? তোমার কিছু হয়েছে কিনা তাই। কিছুই হয়নি, তবে ঠিক এখনই বিয়ে করার বাসনা কিন্তু আমার নেই। পড়াশুনো শেষ করে চাকরি পাওয়ার পরে আমি ওইসব চিন্তা করব। তাছাড়া তুমিও তো এখনো রোজগারে নামোনি। এখন অন্যের ভরসায় বিয়ে করা ছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই। এককালে বাংলা সিনেমার নায়করা অবশ্য তাই করত। আমি তো এখনই করতে বলছি না, প্রবর প্রতিবাদ করল। যখন সময়টা আসবে তখনই কথাগুলো আলোচনা করলে ভালো হয় না? তাহলে তোমার বাবাকে সেটা বলে দিও, কথা আমি তুলিনি, উনিই আমাকে হঠাৎ প্রশ্নটা করলেন। প্রবর উঠে দাঁড়ালো। আমি আজ চলি, একটু কাজ আছে। সে দরজার কাছে যেতেই গান বলল, শোনো, একটু দাঁড়াও। প্রবর তাকালো। চট করে ভেতরে গিয়ে সামান্য তৈরি হয়ে এলো গান। বাইরে বেরিয়ে প্রবর জিজ্ঞাসা করল, তোমার কি কোথাও যাওয়ার আছে? না না, এমনি একটু কথা বলবো বলে বের হলাম। গান হাসবার চেষ্টা করল। দেখো প্রবর, আমরা খুব ভালো বন্ধু, এটা প্রমাণিত। কিন্তু বন্ধুত্ব এক জিনিস আর দাম্পত্য জীবন কিন্তু আর এক ধরনের। তোমার কি মনে হয় যে বিয়ের পরে আমরা ভালো থাকবো? সেটা না থাকলে আমি বলবো কি করে? আহা, অনুমানও তো করা যায়, যায় না? কেন, তোমার কি মনে হচ্ছে? আমার ভয় করছে প্রবর। ভয়? কারণটা জানতে পারি? পাশাপাশি হাঁটতে হাঁটতে ওরা কথা বলছিল। এখন নিজেদের ব্যবহারে অসন্তুষ্ট হলে চট করে আমরা যে যার বাড়িতে চলে যেতে পারি। তখন কিন্তু আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। সেই অবস্থায় একসঙ্গে থাকলে বীরত্ব বাড়বেই। তুমি কি বুঝতে পারছো আমার কথা? গান মুখ তুলল। প্রবর বলল, শোনো, পৃথিবীর সব স্বামী স্ত্রী যদি বিয়ের আগে এইসব বোঝার চেষ্টা করত, তাহলে তো আর কেউই বিয়ে করতো না। প্লেনে উঠবো না যদি ভেঙে পড়ে, এই রকম ভাবনার মতোই আর কি। কিন্তু তোমার কিছু ব্যবহার আমার একদম পছন্দ হয় না। সেইটে বলো, আমাকে তোমার পছন্দ হচ্ছে না, তাই তো? আশ্চর্য, আমি কি সেই কথা বললাম? কিছু কিছু অপছন্দের। আমাকে সেগুলো বললে আমি ভেবে দেখব যে সংশোধন করা যায় কিনা। এগুলো বলা যায় না। তাই নাকি? তাহলে তো অর্ডার দিয়ে প্রেমিক তৈরি করতে হয়, যে ভবিষ্যতে তোমার স্বামী হবে। তুমি আমাকে ব্যঙ্গ করছো? সেই অধিকার আমার আছে, বুঝেছ? শোনো, তোমার এই শারীরিক ব্যাপারটা আমি কিন্তু আদৌ পছন্দ করছি না। কিরকম যেন পাশবিক মনে হয় আমার। তুমি আমার যতই বন্ধু হও না কেন, আমার শরীরের অধিকার কেবলমাত্র আমারই। বিনা অনুমতিতে তুমি তার দখল নিতে পারো না প্রবর। আমার মন মেজাজের সঙ্গেও তো সেটা জড়িত, নাকি? অথচ এই কথাটা আর 5টা সাধারণ মানুষের মতো তুমিও মনে রাখো না। হঠাৎ একটা খারাপ লাগা বোধে আক্রান্ত হলো প্রবর। সে কি সত্যিই পশুর মতো আচরণ করেছিল? না তো। কোনো তৃতীয় ব্যক্তি নেই দেখে গানের কাঁধে হাত রেখেছিল। কথাগুলো সেই মুহূর্তে শুনলে বুঝিয়ে দিতেও পারত সে। যে কোনো রোমান্টিক দৃশ্যে নায়ক নায়িকাকে যতটুকু ঘনিষ্ঠ হতে দেখা যায়, তার অনেক কমই সে এগিয়েছিল। প্রবর বলল, তুমি যে এত সূচিবায়ুগ্রস্ত তা তো আমি জানতাম না। ও তাই নাকি? তাহলে একটি শরীর সর্বস্ব মেয়েকে খুঁজে নাও, আমাকে কেন? রাগ হয়ে গেল প্রবরের। বেশ, তাই নেব। আচমকা দাঁড়িয়ে পড়ল গান। তোমার বাস স্ট্যান্ড এসে গেছে প্রবর, আমি চললাম। কথা বলার কোনো সুযোগ না দিয়ে গান ফিরে যাচ্ছিল। প্রবর একবার তাকালো। তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সেই সঙ্গে এক ধরনের অপমান বোধ সেই কষ্টটাকে যেন অন্য রকম করে দিল। সে নড়ল না, একবার ফিরে আসার জন্যও ডাকল না, অসাড় হয়ে রইল। রাত্রে ঘুম নেই।
অস্বস্তি যেন ছারপোকার মতো কামড়ে যাচ্ছে। একবার মনে হলো গানকে টেলিফোনে বলে যে উত্তেজনাই কথাকে বিকৃত করেছে, কিন্তু ফোন তো বাবা মায়ের শোয়ার ঘরে। রাত 12টায় ওই ঘরের দরজা খুলিয়ে টেলিফোনে এসব কথা বলা যাবে না। কিন্তু ঘুম এলো এক সময়, ভাঙল অনেক দেরিতে, এবং সঙ্গে সঙ্গে মনে পড়ল গানের কথা। আর তখনই দ্বিতীয় চিন্তা এলো, ব্যাপারটা একতরফা কেন হবে? গান নিজেও তো ফোন করতে পারে। কাল রাত্রে যদি সম্ভব না হয় তাহলে আজ সকালে তো অসুবিধে নেই। যে নিজে ফিরে গিয়েছে তারই তো বেশি দায়িত্ব। অনেক চেষ্টায় নিজেকে সংবরণ করল প্রবর। ঠিক সময়ে হাসপাতালে গেল, কাজ করল। যাদের সঙ্গ সে এড়িয়ে চলত তাদের সঙ্গে যেচে কথা বলল, কিন্তু বিকেলে হাসপাতাল থেকে বেরিয়ে সে আর পারল না। মনে হচ্ছিল ট্যাক্সি নিয়ে গানের বাড়িতে সে চলে গেলে তার ভালো লাগবে, কিন্তু সে ফোন করার সিদ্ধান্ত নিল। পাবলিক বুথ থেকে অনেক চেষ্টার পর যখন নাম্বার পেল, তখন ওদের বাড়ির পরিচারিকা রিসিভার তুলে জানালো যে গান দিদি বাড়িতে নেই, কখন ফিরবে সেটাও তার জানা নেই। কে বলছেন জানতে চাইলে প্রবর নিজের নাম বলল না। বিকেলবেলায় গান কোথায় যেতে পারে? এই বিকেল এবং সন্ধেগুলো গানের সঙ্গে কাটিয়ে তার একটা অভ্যেস তৈরি হয়ে গিয়েছে। খুব খারাপ লাগছিল প্রবরের। সে ঠিক করল সূর্যের সঙ্গে দেখা করবে। সূর্য চাকরি করছে এখন। সূর্যের বাড়িতে পৌঁছে জানতে পারল 7টার আগে সে বাড়ি ফেরে না। সূর্যের মা ওকে চা খাওয়ালেন, 2-4টে কথা বললেন। তার সবটাই সূর্যের বিরুদ্ধে আক্ষেপ। সে নিয়মকানুন কিচ্ছু মানছে না। ওকে যেন প্রবর একটু বুঝিয়ে বলে। সূর্য আজ এলো একটু আগেই। বন্ধুকে অনেক দিন পরে দেখে খুব খুশি হলো। তার নাকি কোথায় একটা নেমন্তন্ন আছে। প্রবরকেও সে সঙ্গে নিতে চাইল, কিন্তু প্রবর আপত্তি জানালো। অজানা কারো বাড়িতে এভাবে যাওয়াটা শোভন নয়। তবে সূর্য এসব যুক্তি উড়িয়ে দিল। আরে ধুর, সেরকম কোনো ব্যাপারই নয়, চল চল গিয়ে দেখবি চল। বাড়িতে ফিরে এসেছিল সূর্য সাজগোজ করার জন্যে। একদম ইচ্ছে করছিল না প্রবরের। সে নিজের পোশাকের দোহাই দিল, কিন্তু সূর্য ঝড়ের মতো সব আপত্তি উড়িয়ে দিল। বাইরে বেরিয়ে ট্যাক্সি নিল সূর্য। তারপর জিজ্ঞাসা করল, এই গানের সঙ্গে তোর কেমন চলছে রে? এই প্রসঙ্গেই আসতে চেয়েছিল প্রবর। সুযোগ পেয়ে সে সংঘাতের কথাটা বন্ধুকে জানালো। হঠাৎ সূর্য হো হো করে হেসে উঠে বলল, আরে ওটা চিরকালই ওরকম। রবীন্দ্রনাথ পড়ে পড়ে ওই হয়েছে। তান হলে কিন্তু এমনটা করতো না। শি ইজ ডিফারেন্ট। তাহলে এতদিন তোরা শুধু পুজোই করে গেছিস? হ্যাঁ, পারিসও বটে সত্যি। তা এখন কি করবি? হ্যাঁ? প্রবর বলল, বুঝতে পারছি না। ধাক্কা খেয়েছিস, কিন্তু শোন, আরো বড় আঘাতের দিকে কিন্তু পা বাড়াস না, বুঝলি? মানে? শোন, গানকে তুই ভালোবাসিস আর গান তোকে। ঠিক আছে বাবা, এই ভালোবাসা মাথায় থাক। গানের ভালোবাসা হলো ঠাকুর ঘরের বিগ্রহের মতো। তাকে রাস্তায় নামানো তো দূরে থাক, বাথরুমেও নিয়ে যাওয়া যাবে না। বইয়ে পড়ে মনে মনে বাহবা জানানো যায়, কিন্তু জীবনে ওসব অ্যাকসেপ্ট করা যায় না, বুঝলি? ওদের জন্য অন্য ছেলে আছে, ওই মেয়ে মেয়ে ছেলে আর কি, স্বামী হিসাবে ভালো। তবে তোর আর আমার কিন্তু কম্য নয়। গানকে বিয়ে করিস না প্রবর, বন্ধু হিসাবে এটা আমার উপদেশ। সূর্য হাসল। নিজের বোন সম্পর্কে তুই এইসব বলছিস? আরে আশ্চর্য, আমার বোন যদি টেরা হয় তাহলে সেটা আমি বলতে পারবো না? হ্যাঁ, দেখ বাবা, আমরা হলাম লাল গামছা পরা ছেলে। ওসব প্লেটোনিক ব্যাপার ফ্যাপার আমাদের চলবে না। আসলে ভুলটা তুই করেছিস, গড়ে পিঠে তো আর নিসনি। মানে? গানের সঙ্গে যখন তোর প্রথম জমেছিল তখন ও ছিল একেবারে কাদার তাল। তখন নিজের মতো করে গড়ে নিতে পারতিস।
তাহলে দেখতিস তুই যা বলতিস ও তাই শুনতো, ফলে একদম মনের মতো পেয়ে যেতিস। তবে এখন সেটা অসম্ভব। তাহলে তোকে এতগুলো প্রেম করতে হলো কেন? সূর্য প্রশ্নটা শুনে হাসল। প্রতিটি প্রেমের আয়ু বেশি দিন ছিল না, তাই সিম্পল অ্যান্সার। হয় আমার পার্টনার, নয় আমি বুঝেছি যে ব্যাপারটা ক্লিক করছে না, সরে এসেছি, ব্যাস। কোনো যুদ্ধ হয়নি। তবে নিজে এগিয়ে এসেও কেউ কেউ আবার যাওয়ার সময় বলে গেছে যে আপনি লম্পট, আমার ভালোবাসা নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন, আমার চূড়ান্ত সর্বনাশ করেছেন। কিন্তু কি জানিস, ওই তারাই আবার 6 মাস পরে বিয়ে থা করে কিন্তু একেবারে চমৎকার আছে। তবে তুই বল, যার সর্বনাশ হয়ে যায় সে কি করে চমৎকার থাকে? হ্যাঁ, তুই নিজের পক্ষে যুক্তি খুঁজছিস। প্রেম বারবার করা যায় না সূর্য। ইডিয়েট, এটা গান তোকে বুঝিয়েছে নিশ্চয়ই না? একটা মেয়ের সঙ্গে আলাপ হলো, ভালো লাগলো, ভালোবাসলি, সেও তোকে ভালোবাসলো। তারপর যদি দেখা যায় যে দুজনের মধ্যে হাজার বিষয়ে অমিল, সংঘাত হচ্ছে, তবু তাকে আঁকড়ে ধরে থাকতে হবে কেবল প্রেম করেছিলি বলে? হ্যাঁ, যে প্রেম আর অবশিষ্ট নেই কিন্তু পাবলিক জানে আছে, তাই তারপর ছাড়াছাড়ি হয়ে গেলে দ্বিতীয় কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না, প্রথম প্রেমকে অসম্মান করা হবে বলে? আরে বাবা, তোর মন যদি আর একটা মেয়ের মধ্যে আনন্দ খুঁজে পায়, তাহলে তার মুখ চাপা দিবি? হতভাগা। প্রবর জবাব দিল না। সূর্য যেভাবে কথা বলে তা সে বলতে পারে না। সূর্যের কথায় যে যুক্তি আছে তা জীবনের একটা দিক, কিন্তু সবটা নয়। তাহলে শরৎচন্দ্র আর দেবদাস লিখতেন না, লোকটা আরও প্রেম করতে পারত অনায়াসে। একটা 5 তলা বাড়ির সামনে ট্যাক্সি ছাড়ল সূর্য। প্রবর শেষবার চেষ্টা করে বলল, সূর্য, না গেলেই কি নয়? দেখ, তোর যা ইচ্ছে, গম্ভীর গলায় বলল সূর্য। বলার মধ্যে এমন একটা কিছু ছিল যে শটান ফিরে যেতে পারল না প্রবর। সূর্যর সঙ্গে লিফটে উঠল সেই। 3 তলায় পৌঁছে সূর্য বাঁ দিকের ফ্ল্যাটের দরজার পাশের বোতামটা টিপল। বাড়িটায় অনেকগুলো ফ্ল্যাট। দরজা খুলল। একটি বছর 8 ছেলে দাঁড়িয়ে বলল, হাই আঙ্কেল। হাই গবু, কেমন আছো? ভিতরে ঢুকল সূর্য। ফ্ল্যাটটা মাঝারি, কিন্তু নেমন্তন্ন বাড়ির আয়োজন কোথাও নেই। সূর্য তাকে সোফায় বসতে বলতেই এক ভদ্রমহিলা বেরিয়ে এলেন ভেতর থেকে। মহিলা সুন্দরী, সুদেহী, বছর 25 বয়স। সূর্য তাকে বলল, এ আমার ছেলেবেলার বন্ধু প্রবর, আর এ হলো নীলিমা, আমার বন্ধু। নীলিমা 2 হাত বুকের কাছে এনে নমস্কার করল। সূর্য বলল, ও ডাক্তার, এখনো অবশ্য হাউস সার্জেন। ওমা, তাই? বাহ, খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। নীলিমা সামনে এসে সূর্যর পাশে বসলেন। প্রবর দেখল ওদের মধ্যে ব্যবধান খুব কম। নীলিমা বসেই একটু ধমকের গলায় বললেন, গবু, তোমাকে কিন্তু লেসনটা শেষ করতে হবে আজ। গবু বেঁকে চুড়ে দাঁড়ালো। না, আঙ্কেল এসেছে। আঙ্কেল এসেছে তো কি হয়েছে? আঙ্কেল কি তোমার হয়ে পরীক্ষা দেবেন? সূর্য উঠে দাঁড়ালো। দাঁড়াও দাঁড়াও, আমি ওর সঙ্গে বরং একটু গল্প করে আসি। এসো গবু বাবু, চলো আমরা তোমার ঘরে যাই। গবুর হাত ধরে সূর্য ভিতরে চলে গেল। ওর যাওয়ার ধরন দেখে প্রবর বুঝতে পারল যে এ বাড়িতে সূর্য অভ্যস্ত। সে জিজ্ঞাসা করল, ও কোন ক্লাসে পড়ে? নীলিমা হাসলেন। 3তে, বড্ড দুষ্টু, তবে সূর্যর কথা খুব শোনে। যাগে, এই প্রথম আমি সূর্যর কোনো বন্ধুকে দেখলাম। কি খাবেন বলুন? শুধু 1 কাপ চা হতে পারে। প্রবর হাসল। সূর্য এই সময় আপনাকে চা খেতে অ্যালাউ করবে? চোখের কোণে হাসলেন নীলিমা। প্রবর অবাক হল। কেন, সূর্য বুঝি এই সময় চা খায় না? মাথা নেড়ে নীলিমা বললেন, আমরা কেউই খাই না। সপ্তাহে এই একটি দিনে আমরা একটু আড্ডায় বসি, আমি আর সূর্য। মাঝে মাঝে অবশ্য মিসেস দত্তও আসেন।
মিসেস দত্ত কে? আমার প্রতিবেশী, বড় ব্যবসায়ী স্ত্রী। তবে অনেক মহিলা সংগঠনের সঙ্গেই উনি যুক্ত। আজ আপনি এসেছেন, মিসেস দত্তকে আসতে অনুরোধ করব? নীলিমা জানতে চাইলেন। আমি তো ভদ্রমহিলাকে কখনো দেখিনি। তা ঠিক, তবে দেখার পর কিন্তু অন্য অভিজ্ঞতা হবে। নীলিমা কথা শেষ করতেই সূর্য ফিরে এলো। তোমার ছেলেকে টেবিলে বসিয়ে এলাম। কি করে তুমি ওকে বশ করেছ কি জানি? প্রেমে, বুঝলে, প্রেমে। সূর্য হাসল। প্রবর, নীলিমাকে কেমন দেখছিস বলতো? ভালোই তো। শুধু ভালো? ওর মতো মহিলার পক্ষে শুধু ভালো কথাটা মানায় না, বুঝলি? শিজ। ঠিক আছে ঠিক আছে, থাক। নীলিমা বাধা দিলেন। এই, মিসেস দত্তকে ফোন করছি আমি। মিসেস দত্ত? ঠিক আছে, করো, প্রবরের একটা এক্সপিরিয়েন্স হবে। সূর্য হাসল। নীলিমা উঠে টেলিফোনের কাছে গিয়ে ডায়াল করল। কয়েক সেকেন্ড বাদে তার গলা শোনা গেল। হ্যালো, মিসেস দত্ত আছেন? হ্যাঁ, মিসেস দত্ত, আমি নীলিমা বলছি। কয়েক সেকেন্ড চুপচাপ। প্রবর দেখল নীলিমা সত্যি সুন্দরী। সামনাসামনি যতটা নয়, পাশ থেকে তার ঢের বেশি। হ্যাঁ মিসেস দত্ত, কি করছো? হ্যাঁ, শোনো, বোর হচ্ছ তো চলে এসো। হেসে উঠলেন নীলিমা। না না, আমরা দুজন নই, ওর এক বন্ধু এসেছে। হ্যাঁ, কি বলছো? স্মার্ট? তা বলতে পারো। কি গো, আসছো তো? আচ্ছা, গুড। রিসিভার রেখে ফিরে এলেন নীলিমা। আসছেন? হঠাৎ সূর্য উঠে বলল, আমি নীলিমাকে বিয়ে করব। প্রবর চমকে উঠল। সে নীলিমার দিকে তাকালো। নীলিমা যেন একটু লজ্জিত। এ তো ভালো কথা, অভিনন্দন রইল। সূর্য মাথা নাড়ল। আমি চাইছি, কিন্তু নীলিমা এখনো হ্যাঁ বলছে না। নীলিমা বললেন, আমি আপনার বন্ধুকে ভালো করে ভেবে দেখতে বলেছি। আরে বাবা, অনেক ভেবেছি। ভালো করে আর কিভাবে ভাবা যায় আমি তো তাই বুঝছি না। সূর্য বলল। নীলিমা সামনে এসে বসল। বলল, দেখুন, আমি জীবনে একবার ভুল করেছি, যার জন্য ডিভোর্সের মামলাও পোয়াতে হয়েছে আমাকে। টোবাকো কোম্পানির এই চাকরিটা না থাকলে কোথায় যে ভেসে যেতাম আমি। ভাইদের গলগ্রহ হতে কোনো মেয়েই তো চায় না। আমাকে বিয়ে করে আপনার বন্ধু যদি পরে আফসোস করে, সেটা কি ঠিক বলুন তো? আমি দ্বিতীয়বার আর ডিভোর্স চাই না। সেই কারণেই আমি তোমায় ভেবে দেখতে বলেছি, বুঝেছ স্যার? ওদের আলোচনা চলল অনেকক্ষণ, প্রবরকে সাক্ষী রেখে। সন্তান সহ নীলিমাকে বিয়ে করবে বলে সূর্যের কোনো অস্বস্তি নেই, এটাই শেষ পর্যন্ত স্থির হলো। এর মধ্যে নীলিমা এবং সূর্য প্রায়ই উঠে গেছে গবুর তদারকিতে। তাকে রাত্রের খাওয়া খাইয়ে নিজের ঘরে পাঠিয়ে দিয়ে নীলিমা বলল, শোনো, আর দেরি করো না, তোমরা ঘরে গিয়ে বসো। ওরা যখন উঠছে তখনই বেল বাজল। নীলিমা এগিয়ে গেল দরজা খুলতে। প্রবর ভদ্র মহিলাকে দেখল। দুপুরবেলায় পার্ক স্ট্রিটের কোয়ালিটি রেস্টুরেন্টে কিছু সুখে লালিতা মহিলা আড্ডা জমাতে যান। তাদের শরীরে হালকা চর্বির উপর হলুদ চামড়া অদ্ভুত বাতাবরণ তৈরি করে। এই মহিলা লম্বা এবং ঠিক সেই শ্রেণীর। একদা সুন্দরী ছিলেন এবং এখন বয়স 40-এর কাছাকাছি। নীলিমাকে তিনি জড়িয়ে ধরে চুমু খেলেন। নীলিমা তাকে কাছে নিয়ে এলো। সূর্য জিজ্ঞাসা করল, মিসেস দত্ত কেমন আছেন? হ্যাঁ, চলতা হ্যায়। ভদ্রমহিলা হাসলেন। হাসিটি এখনো বেঁচে আছে। পরনে আকাশ লাল সিল্ক, নীল জামা তৈরিতে কাপড়ের কার্পণ্য বেশ চোখে পড়ার মতো। কোমরে ঈষৎ চর্বি এলেও অনেকটা মুক্তি পেয়ে মুখ এবং হাতের সঙ্গে ব্যালেন্স রেখেছে। নীলিমা পরিচয় করিয়ে দিল, মিসেস দত্ত, এ হলো প্রবর, সূর্যের বন্ধু। হাত বাড়ালেন মিসেস দত্ত। বাধ্য হয়েই যেন হাত মেলাতে হলো প্রবরকে। মিসেস দত্ত মাথা নাড়লেন।
স্পর্শ ছাড়া দুটো মানুষের চেনা জানাই হয় না। কিন্তু আপনার হাত এত নির্বাক কেন? মেয়েদের কি আপনি পছন্দ করেন না? প্রবর জবাব দেওয়ার আগেই সূর্য বলল, আগে করতো, কিন্তু গতকালই জীবনের দ্বিতীয় ধাক্কাটা খেয়ে এই একটু অসাড় হয়ে গেছে। দ্বিতীয় ধাক্কা মানে? নীলিমা প্রশ্ন করলেন। প্রথমটি একেবারে কিশোর বয়সে দূরের জালনার এক সুন্দরীকে দেখে ওর হৃদয় কেঁপেছিল, কিন্তু পরে জানা গেল যে সেই বেচারি একেবারে ভালো করে কথা বলতেই পারে না। আর দ্বিতীয়টি বোধহয় ওই সেদিনই অঙ্কুরিত হয়। সম্পর্কে সে আমার বোন, তা এত বছর পরে সেই প্রেমের পতন। মিসেস দত্ত চোখ বড় করলেন। হ্যাঁ, আপনার বোনের সঙ্গে? বাবা, তা পতন কেন? আরে বেচারা এতদিন বাদে নির্জনে পেয়ে একটু কাঁধে হাত দিতে গিয়েছিল, কিন্তু আমার বোন সেটাকে আবার অসভ্যতা বলে মনে করেছে। সে দেহহীন প্রেমে বিশ্বাস করে বোধহয়। মিসেস দত্ত সূর্যের কথা শুনে শব্দ করে হাসলেন। নীলিমা বললেন, সে কি, এতদিন একসঙ্গে মিশেও আপনি ভদ্রমহিলার মনের গঠন বুঝতে পারেননি প্রবরবাবু? প্রবরের এসব ভালো লাগছিল না। সে বলল, পারিনি, আর সেটা আমার অক্ষমতা, কিন্তু এসব বিষয় নিয়ে আমি আর আলোচনা করতে চাই না। মিসেস দত্ত বললেন, আই অ্যাপ্রিশিয়েট। তিনি এগিয়ে এসে প্রবরের হাত ধরলেন। কিন্তু নীলিমা, সবার হাত খালি কেন বলো তো? নীলিমা বললেন, আসুন, সব তৈরি। ওরা পাশের দরজা দিয়ে ঢুকতেই সূর্য বলল, তোমরা আরম্ভ করো, বুঝলে? আমি গপুবাবুকে একটা লাস্ট মিনিট টাস্ক দিয়েই আসছি। সূর্য উল্টো দিকে চলে গেল। দরজাটা আপসেই বন্ধ হয়ে যায় ছেড়ে দিলে। ঘরে নীল আলো জ্বলছে, কোনো ফার্নিচার নেই। পুরু কার্পেট এ দেওয়াল থেকে ও দেওয়ালে। একপাশে দেওয়াল বক্সে মদের বোতল রাখা, তার পাশে ফ্রিজ। নীলিমা এগিয়ে গেল সেদিকে। ঘরের এক কোণে স্টিরিও চালাবার ব্যবস্থা। মিসেস দত্ত সেটাকে সক্রিয় করতে গেলেন। ঘরটি বেশ বড়। বাজনা বেজে উঠল, খুব মৃদু এবং ধীর লয়ে বিদেশি বাজনা। নীলিমা ডাকলেন, প্রবরবাবু, আপনি কি জল নাকি বরফ? প্রবর চুপচাপ এগিয়ে গেল ওর কাছে। নিচু গলায় বলল, শুনুন, আমি কিন্তু অভ্যস্ত নই। ওমা, তাই নাকি? সত্যি? নীলিমাকে বিস্মিত দেখালো। হ্যাঁ, মাথা নাড়ল প্রবর। আচ্ছা, ঠিক আছে, আপনি তবে এটা হোল্ড করুন, আমি আপনাকে লক্ষ্য রাখব, কেমন? নিন, ধরুন। নীলিমা অনেকটা জল মেশানো হুইস্কি প্রবরের হাতে দিয়ে বললেন, 1 ঘন্টার আগে কিন্তু শেষ করবেন না, বুঝেছেন? ততক্ষণে মিসেস দত্ত এগিয়ে এসেছেন। কি কথা হচ্ছে নীলিমা? নীলিমা হাসলেন। প্রবর বরফে বিশ্বাস করেন না। তাই নাকি? আমি ভাই জলজ প্রাণী, আমি ভাই বরফই হয়ে গেছি। একমাত্র অ্যালকোহল ছাড়া আর কেউ সে বরফ গলাতেই পারে না। হঠাৎ প্রবরের ঠাট্টা করতে ইচ্ছে হলো। কেন, মিস্টার দত্তও নন? দত্ত? গুলমার্গ গিয়েছেন কখনো? রাস্তার ধারে দেখবেন বরফের চাইয়ের গায়ে ধুলো জমে জমে একেবারে পাথরের চেহারা নিয়ে নিয়েছে। উনি হলেন তাই, যার নিজেরই কোনো গলার চান্স নেই, তিনি আবার অন্যকে কি করে গলাবেন? হ্যাঁ, দাও নীলিমা, আমার গলা শুকিয়ে গিয়েছে। প্রবর দেখল ভদ্রমহিলা গ্লাস হাতে নিয়ে হুইস্কির উপর আধডোবা হয়ে থাকা বরফের টুকরোগুলোকে ঝাঁকিয়ে একটা শব্দ তুললেন। তৃতীয়বারে ঈষৎ গুলতেই সেটা উপুর করে ঢেলে দিলেন গলায়। বরফের বাকি টুকরোগুলো গ্লাসেই রয়ে গেল। নীলিমা বললেন, প্রথম ড্রিঙ্কটা এভাবে না খেলে ওর নাকি বেশি হয় না। তিনি গ্লাসটা ফেরত দিতেই মিসেস দত্ত বললেন, চলুন
লেটস ডান্স। নাচ? জীবনে কখনো নাচেনি প্রবর। সে গুটিয়ে গেল। হাতের গ্লাস দেখিয়ে বলল, একটু বাদে হলে চলবে না? আরে বাবা, হাতে গ্লাস নিয়েও তো নাচা যায় নাকি? আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। নিজের গ্লাস নীলিমার কাছ থেকে নিয়ে তিনি ডান হাত বাড়ালেন। প্রবর দেখল নীলিমা তাকে ইশারা করছে এগিয়ে যেতে। হিন্দি সিনেমায় সে এই ধরনের পরিবেশের নাচ দেখেছে। মিসেস দত্ত তাকে শেখালেন কিভাবে গ্লাসের মদ গ্লাসে রেখে পা ফেলতে হয়। প্রবরের পা জুড়িয়ে যাচ্ছিল। মিসেস দত্ত তাকে বললেন, ডোন্ট গেট নার্ভাস প্রবর। তা কি করা হয়? ডাক্তারি। মাই গড, তাহলে তো প্রচুর মহিলা শরীর দেখা আছে। তা আছে, তবে সেসবে প্রাণ থাকে না। বাহ, ভালো উত্তর। চেষ্টা করে গেলে শেষ পর্যন্ত ঠিক উতরে যাবে। আর আমার শরীরে কিন্তু ছোঁয়াচে রোগ নেই কোনো। মানে একটু ভালো করে ধরুন। গুড। 5 মিনিটেই প্রায় হাঁপিয়ে উঠেছিল প্রবর। হাততালি শুনে থেমে গেল। সূর্য এবার নীলিমার পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। ওরা দাঁড়াতেই সূর্য বলল, ধন্যবাদ মিসেস দত্ত। আমার বন্ধুটিকে তো আপনি একেবারে সবল করে ফেলেছেন। হ্যাঁ, এখনো অনেক বাকি আছে, বুঝেছ? দ্বিতীয় গ্লাসটি শেষ করলেন মিসেস দত্ত। সূর্য এবার এগিয়ে গেল ওর সঙ্গে নাচবে বলে। নীলিমা প্রবরকে ডাকল, প্রবর আসুন, আপনি এখানে বসুন। নীলিমা গ্লাস নিয়ে বসে পড়েছেন এক কোণে। পাশে বসে নীলিমাকে প্রবর জিজ্ঞাসা করল, আপনি নাচবেন না? নিশ্চয়ই, কিন্তু আগে মিসেস দত্ত টায়ার্ড হয়ে যান, তারপর তো। কেন? আফটার অল উনি গেস্ট। ভদ্রমহিলা কিন্তু বেশ ভালো নাচেন, প্রবর বলল। নীলিমা বলল, এবং তার থেকে ভালো নাচান। তাই নাকি? কিন্তু কখনোই কোনো অবস্থাতেই স্বামীকে তা বলে ছেড়ে দেবেন না। বলতে বলতে নীলিমা মুখ ফেরালো। উফ, এইসব দৃশ্য দেখলেই আমার রাগ হয়ে যায়। প্রবর তাকালো। সূর্যকে প্রায় শরীরের সঙ্গে মিশিয়ে নাচছেন মিসেস দত্ত। নীলিমার রাগ হওয়াই স্বাভাবিক। সে হঠাৎ হাততালি দিয়ে উঠল। ওরা থেমে এদিকে তাকাতেই প্রবর বলল, এবার নীলিমা নাচবেন কেমন? সূর্য এগিয়ে এলো। এসো, ওয়েলকাম। মিসেস দত্ত পাশে এসে বসলেন। অন্য কিছু মিউজিক নেই? কেন? একটু রিদম বাড়লে ভালো লাগবে। আর আমার ড্রিঙ্ক? সূর্য ভদ্রমহিলাকে এগিয়ে দিল নতুন গ্লাস। মাঝে মাঝে এই নাচ হচ্ছে, সেই সঙ্গে পান। সূর্যর অনুরোধে গ্লাস একটু একটু করে খালি হয়ে গেল প্রবরের। রাত 10টা নাগাদ ঘরের পরিবেশ পাল্টে গেল। মিসেস দত্ত এখন পুরো মাতাল হয়ে গেছেন। তার শরীর সম্পর্কে কোনো খেয়ালই তার নেই। সূর্যর নেশা হলেও সে বেশ স্থির আছে। প্রবরের মনে হলো নীলিমা একটুও বেতাল হয়নি। এই রকম একটা নেমন্তন্ন খেতে সূর্য আসবে তা কখনো ভাবতেও পারেনি প্রবর। নিজে 2টো গ্লাস শেষ করার পরে আর কোনো রকম অস্বস্তি হচ্ছে না। মাঝখানে নীলিমা তাকে নিচু গলায় নিষেধ করেছেন আর পান না করতে। মিসেস দত্ত প্রায় হামাগুড়ি দেবার ভঙ্গিতে এগিয়ে এলেন তার কাছে। প্রবর, দারুণ নাম কিন্তু। হ্যাঁ, কি যেন বলছিলাম? প্রবর হাসল। আপনি তো এখনো কিছুই বলেননি। না না না, বলেছি, আমি মনে মনে বলেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। প্রেমিকার গায়ে হাত দিয়েছেন বলে সে চটে গিয়েছে, তাই তো?
প্রেম করবে অথচ শরীর ছুঁতে দেবে না? হ্যাঁ, হে কিরকম প্রেম বলুন তো? হ্যাঁ, ঠিক আছে, আমরা অন্য কথা বলি, কেমন? আমি বুঝেছি, আমার নেশা হয়ে গেছে মনে হচ্ছে। না না না, আমি কিছুই বলিনি আপনাকে। বলেছেন বলেছেন। টলতে টলতে উঠে দাঁড়ালেন মিসেস দত্ত। আমি এখন যা নাচতে পারবো আপনি কিন্তু তা পারবেন না, জানেন তো? চ্যালেঞ্জ? হ্যাঁ বলুন, চ্যালেঞ্জ? না না, আমি হার মেনে নিচ্ছি। আরে দূর, যেসব পুরুষ সহজেই হার মেনে নেয় তাদের আমি একদম পছন্দ করি না। মিসেস দত্ত এগিয়ে এলেন আর এক গ্লাস নিতে। প্রবরের মনে হলো ভদ্রমহিলার আর খাওয়া উচিত নয়, এরপরে উনি হয়তো আর হাঁটতেই পারবেন না। সে সূর্যের দিকে তাকালো। মৃদু বাজনার তালে নীলিমাকে জড়িয়ে ধরে সূর্য দুলছে, ঠিক নাচ বলা যায় না ওটাকে। সে এগিয়ে গেল। আপনার আর খাওয়া কিন্তু উচিত হবে না। তাই নাকি? ঘুরে দাঁড়ালেন মিসেস দত্ত। তাহলে কি করব? আমি যে ভীষণ বোর হচ্ছি। আই এম সরি, কিন্তু ওহ, আপনি আমার সঙ্গে নাচছেন না, গল্প করছেন না। নীলিমা সূর্যকে নিয়ে বেশ আছে, কিন্তু কিন্তু আমি একদম একলা। ভদ্রমহিলার গলার স্বর জড়ানো। প্রবর বলল, ঠিক আছে, আসুন, নাচছি। দ্যাটস লাইক এ গুড বয়। মিসেস দত্ত দুহাত বাড়ালেন। এখন এটাকে আর নাচ বলা যায় না। দুটো পা দোলাবার সামান্য চেষ্টা করেছিলেন মিসেস দত্ত প্রথমে, পরে সেটিও ত্যাগ করে প্রবরের শরীরে নিজের শরীর ছেড়ে দিয়ে যেন ঘুমোতে লাগলেন। অনেক চেষ্টা করে সূর্য দৃষ্টি আকর্ষণ করল প্রবর। সূর্য চেঁচালো, গুড প্রবর, ইউ আর লাকি। প্রবর ইশারায় জিজ্ঞাসা করল, এখন কি হবে সূর্য? গো অ্যাহেড। সূর্য চিৎকার করল। ঠিক তখনই বেল বাজল। নীলিমা সোজা হলেন। সূর্যকে সরিয়ে দিয়ে তিনি চলে গেলেন ঘরের বাইরে। ফিরে এলেন প্রায় তখনই। মিসেস দত্তের কাছে এসে নিচু গলায় বললেন, মিসেস দত্ত, মিস্টার দত্ত নিতে এসেছে। এই। মিসেস দত্ত চোখ খুললেন, ঢুলু ঢুলু চোখ। মিস্টার দত্ত নিতে এসেছেন। এবার একটু জোরে বললেন নীলিমা। আমি যাব না, আমি প্রবরের সঙ্গে থাকব। সে কি, কেন? একটু আগে তো শুনলাম ও বোর করছে তোমাকে। বলেছি বুঝি? হ্যাঁ, ভুল বলেছি। এতক্ষণ জড়িয়ে ধরে আছি, বাট হি নেভার ট্রাইড টু মলেস্ট মি। এমনকি হাতও দেয়নি, জানো? খুব ভদ্র ছেলে। আমি আজকাল ভদ্র ছেলে দেখতেই পাই না। আই লাইক হিম। গলার স্বর আধবোজা। আচ্ছা ঠিক আছে, পরে কথা বললেও তো হবে। মিস্টার দত্ত দাঁড়িয়ে আছেন দরজায়। নীলিমা সামান্য আকর্ষণ করতেই ভদ্রমহিলা এগিয়ে চললেন। সূর্য ওদের সঙ্গে গেল। প্রবর স্তম্ভিতের মতন দাঁড়িয়ে রইল। মাতাল স্ত্রীকে সঙ্গে করে বাড়ি নিয়ে ফিরছেন তার স্বামী। কৌতূহলী হয়ে সে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো। মিস্টার দত্তকে দেখা যাচ্ছে। রোগা টাক মাথা ভালো মানুষ গোছের এক পৌঢ় বলছেন, অনেক খেয়ে ফেলেছ নন্দিতা, আজ তোমাকে কিভাবে যে নিয়ে যাব বুঝতে পারছি না। আই এম সরি মিস্টার দত্ত, নীলিমা বললেন। মিস্টার দত্ত বললেন, না না, আপনি কিছু মনে করবেন না। আসলে কি জানেন, নন্দিতা খেতে খুবই ভালোবাসে, তবে
বাড়িতে একা খেলে বেশি খাওয়া হয়ে যায় বলে ওই সিলেক্টেড কিছু জায়গায় গেলে আমি আপত্তি করি না, তবে সকালে উঠেই ওর লিভার ঠিক রাখার সব ব্যবস্থা আমাকে করতে হয়। আপনি যদি একটু হেল্প করেন। মিস্টার দত্ত সূর্যর দিকে তাকিয়ে অনুরোধ করলেন। সূর্য বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলুন। মিস্টার দত্তের ক্ষমতা ছিল না আজকের মিসেস দত্তকে বহন করা। সূর্যের কাঁধে ভর দিয়ে ভদ্রমহিলা দরজার বাইরে পা বাড়ালেন। মিস্টার দত্ত পেছন পেছন চললেন। ওরা বেরিয়ে গেলে দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই নীলিমার চোখ পড়ল প্রবরের উপর। প্রবর বলল, মনে হয় উনি আজ বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন না? মাথা নাড়লেন নীলিমা। না না, এরকমই হয়। তাহলে আপনারা ওকে অ্যালাউ করেন কেন? ওই অভ্যেস বলতে পারেন, তবে মিসেস দত্তের কিন্তু সম্পূর্ণ সেন্স আছে। সে কি? নইলে উনি বলতে পারতেন না যে আপনি ভদ্র ব্যবহার করেছেন। আচ্ছা, আমার কিন্তু এবার ফেরা উচিত, তাছাড়া আমার বেশ দেরিও হয়ে গেছে, আর সূর্য তো যাবে উল্টো দিকে, তাই তাড়াতাড়ি না ফিরলে। বাড়িতে একটা টেলিফোন করা যায় না? তা অবশ্য যায়। প্রবর এগিয়ে গেল টেলিফোনের দিকে। ডায়াল করতেই সে পারমিতার গলা শুনতে পেল। কি ব্যাপার টুকলো, এত রাত হচ্ছে কেন তোর? আরে আর বলো না, একটা ঝামেলায় আটকে গেছি। ও, আমি তাই বললাম তোর বাবাকে, নিশ্চয়ই হাসপাতালেই আটকেছে। তা কত দেরি হবে বলে মনে হয়? আমি কি জেগে থাকবো? পারমিতা জিজ্ঞাসা করল। না না, জেগে থাকার কোনো দরকার নেই, আমি পৌঁছলে বেল বাজাবো। আর বলছিলাম, কেউ আমাকে টেলিফোন করেছিল সন্ধ্যার পর? কই না তো। আচ্ছা ঠিক আছে, রাখছি। মন খারাপ হয়ে গেল প্রবরের। নীলিমা হাসলেন। কি হলো, বান্ধবী ফোন করেনি? মাথা নাড়ল প্রবর। তারপর বলল, যাক ছেড়ে দিন, তা আপনাদের বিয়ের নেমন্তন্ন কবে খাচ্ছি? দেখি। নীলিমা মুখ ফেরালেন। আজ রাত্রে এখানে খেয়ে যাবেন? সে কি, কেন? এমনি, এমন কিছু ভালো মেনু অবশ্য নেই। আচ্ছা আপনি বসুন, আমি ব্যবস্থা করে আসি, কেমন? নীলিমা চলে গেলেন কিচেনের দিকে। প্রবর একটা চেয়ারে বসল। জীবন বড় অদ্ভুত। একজন এত বছর প্রেম করার পরেও কেমন সূচিবায়গ্রস্তা। অন্যজন প্রায় অপরিচিত পুরুষের শরীরে নিজেকে ছেড়ে দিতেও দ্বিধা করেন না। প্রথমটিকে যেমন সমর্থন করা যায় না, দ্বিতীয়টিকেও মেনে নিতে অসুবিধে হয়। কিন্তু কেন একটাও ফোন করল না? তার খুব ইচ্ছে হচ্ছিল গানকে টেলিফোন করতে। রাত ঢের হয়েছে, ফোনে কথা বলার সময়ও এটা নয়। তবু সে নিজেকে সংযত রাখতে পারল না। ডায়াল করতে হলো 3 বার। শেষ পর্যন্ত রিং হলো। গানের বাবার গলা পাওয়া গেল। কি বলবে বুঝতে একটু সময় লেগে গেল, এবং তাতেই ভদ্রলোক বিরক্ত হয়ে লাইন কেটে দিলেন। ঠিক এই সময় দরজার বেল বাজল। নীলিমা এই ঘরে এসে দরজা খুলতেই সূর্যকে দেখা গেল। আচ্ছা আমি যাচ্ছি, তবে এই প্রবর, তুই যাবি তো? নীলিমা বলে উঠলেন, যাবে মানে? আমি যে টেবিলে ডিনার দিয়েছি। না জিজ্ঞেস করে দাও কেন বলো তো? সূর্য খুব বিরক্ত হলো। জিজ্ঞেস করার কি আছে, তুমি তো খেয়েই যাও। আজ যে খাবো তার তো কোনো মানে নেই। এইসব মাতাল বহন করে করে আমার শরীর ভালো নেই। এই প্রবর, তুই তো উল্টো দিকে যাবি, তুই খেয়ে যা বরং। কথা শেষ করে সূর্য দ্রুত চলে গেল চোখের সামনে থেকে। প্রবর একেবারে হতবম্ব হয়ে পড়েছিল। এই বাড়িতে সূর্যই তাকে নিয়ে এসেছিল নেমন্তন্ন খাওয়াতে। একটু আগেও সে ছিল খুবই স্বাভাবিক, কিন্তু হঠাৎ এই পরিবর্তনের কোনো ব্যাখ্যা তার কাছে নেই। প্রবর দেখল নীলিমা পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছেন। শেষতক তিনি ঘুরে বললেন, আপনিও নিশ্চয়ই খাবেন না? না? আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ কি হলো ওর?
প্রবর জিজ্ঞাসা করল। মাথা নাড়লেন নীলিমা। মাঝে মাঝে আমিও বুঝি না। যাক, আপনি কি করবেন তাই বলুন। আপনার যদি অসুবিধে না থাকে তাহলে আমার খেতে কোনো আপত্তি নেই। নীলিমার মুখ কিঞ্চিত স্বাভাবিক হলো। তিনি বললেন, অনেক ধন্যবাদ আপনাকে। বুঝতেই পারছেন আপনার বন্ধু আমাকে কেমন অপমান করল। কিন্তু কেন বলুন তো? আমি আপনাকে বেশি মদ খেতে নিষেধ করেছিলাম বলে। আর মিসেস দত্ত আপনাকে প্রশংসা করেছিলেন, সেটাও একটা কারণ। সূর্য মেয়েদের শরীর ছাড়া আর কিছু ভাবতেই পারে না। আমার খুব খারাপ লাগছে আপনাকে এসব কথা বলতে। কারো অনুপস্থিতিতে বলা শোভনও নয়। নীলিমা মাথা নামালেন। প্রবর এগিয়ে এলো কাছে। নীলিমা, আজ রাত্রে আপনার নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে না? নীলিমা তাকালেন। আচ্ছা ধরুন, আজ যদি আমি কিংবা আপনি কেউই না খাই? বোঝা গেল নীলিমা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আপনি এত বোঝেন? বেশি বুঝি না। আচ্ছা তাহলে আমি চলি, কেমন? আসুন, কিন্তু আর একদিন কিন্তু আমার এখানে না খেয়ে গেলে সারা জীবন ধরে একটা গ্লানি আমার থেকেই যাবে প্রবরবাবু। ঠিক আছে, খাওয়া তো যে কোনো দিন যেতেই পারে, তবে শুধুই খাওয়া ঠিক হবে না। তাহলে তো আপনার বন্ধুকে বাদ দিয়ে আসতে হয়। ও, তাও তো বটে। আমি জানি না কত কাল আর এভাবে টানতে পারবো। আচ্ছা, আপনার টেলিফোন নাম্বারটা কি আমি একটু পেতে পারি? প্রবর টেলিফোনের সামনে গিয়ে বইটা খুলে পাতায় নিজের নম্বর লিখে দিয়ে বলল, আমি সকাল 9টায় বেরিয়ে যাই। আচ্ছা, নমস্কার। দরজা পর্যন্ত এগিয়ে দিলেন নীলিমা। আমি খুবই দুঃখিত প্রবরবাবু। আরে কি আশ্চর্য! আপনি শান্ত থাকুন, বুঝেছেন? একটু দাঁড়ান বরং। সূর্য আমার বলাটা হয়তো ঠিক নয়। যা করবেন তা ভালো মন্দ ভেবে করবেন, কেমন? প্রবর আর দাঁড়ালো না। নির্জন রাজপথে নেমে সে এলোমেলো হাঁটতে লাগলো। হঠাৎ মনে হলো, 60 বছর যদি মানুষের গড় আয়ু হয় তাহলে সে ইতিমধ্যে 1/3 সময় কাটিয়ে দিয়েছে। মানুষ তৈরি হবার সময় এটা। এখন বাকি 2/3 সময় হলো লড়াইয়ের। গান যদি তাকে না চায় তাহলে সে কেন ওর জন্য নাছোড়বান্দা হবে? কেমন ঘোরের মধ্যে সে হেঁটে যাচ্ছিল। শেষ হল কুলকুণ্ডলিনী 4র্থ পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক সমরেশ মজুমদার। গল্প পাঠ করলাম আমি, রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।